হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝেই গিয়েছো, সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 10 এর বাংলার সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে তো আমরা সাজেশন আলোচনা করব, কিন্তু সাজেশন আলোচনা করার প্রথমে আমি তোমাদেরকে একটি কথা আমি তোমাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মতোই সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলের যে টিচাররা রয়েছেন তারাই কিন্তু তৈরি করবেন। তাই আমি খালি যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেই প্রশ্নগুলো বোর্ডে আসে, যেই প্রশ্নগুলো তোমাদের টেস্টে বিভিন্ন স্কুলে এসে থাকে, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। সেটা 3 নাম্বার, 5 নাম্বার, কোনটা কোন মানের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, কোন প্রশ্নটা কিভাবে আসতে পারে, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা সম্পূর্ণ দেখো, দেখার সাথে সাথে আমার কথাগুলো তোমরা ভালো করে শোনো, যাতে করে তোমাদের কোনো রকম কোনো অসুবিধে না হয়। কোনো প্রশ্ন, ধরো একটা প্রশ্ন, সেই প্রশ্নটা কত রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে, সমস্তটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দেবো যে তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও, আর যদি তোমরা এই ভিডিওটা কেউ নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিও, যাতে করে নতুন যা সমস্ত ভিডিও আপলোড করব সেগুলো তোমরা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারো। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে সেকেন্ড ইউনিট টেস্টের যে সাজেশনটা আমি দেবো সেটা তোমাদের টেক্সট রয়েছে সাহিত্য সঞ্চয়ন। দেখো, তাতে গল্প রয়েছে, কবিতা রয়েছে, আর প্রবন্ধ নয়, সরি, একটা নাটক রয়েছে, ঠিক আছে, নাটক রয়েছে। এখানটা আমি লিখে দিচ্ছি কারেকশন করে, একটা নাটক রয়েছে। সে নাটকটা কি রয়েছে? নাটক রয়েছে তোমাদের সিরাজউদ্দৌলা। আর রয়েছে কি? সহায়ক পাঠ কোনি। কোনির কিছুটা অংশ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে হবে। ফার্স্ট ইউনিট টেস্টে কিছুটা অংশ হয়ে গিয়েছে, সেকেন্ড ইউনিট টেস্টে কিছুটা অংশ হবে। সেই অংশ থেকে আমি বলে দেবো কোন লাইনগুলো থেকে প্রশ্ন আসে। তো প্রথম চলে আসছে সাহিত্য সঞ্চয়ন, মানে প্রথম যে টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইয়ে যে গল্প, কবিতা আর যে নাটক রয়েছে সেগুলো থেকে আমরা দেখে নিই। দেখো, প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে বহুরূপী। বহুরূপী এই গল্পটা তো তোমরা আশা করি সবাই পড়ে নিয়েছো। এখান থেকে 5 মানের জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, হরিদাস চরিত্র। হরিদাস চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, দেখো, নাটকীয় বৈচিত্র্য। হরিদাস জীবন যেন সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য। হরিদা কে, তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। আবার ধরো, পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর কি ঘটনা ঘটেছিল। সেই জগদীশবাবুর বাড়িতে যখন হরিদা সে বিরাগী সেজে নিয়ে সে যখন জগদীশবাবুর বাড়িতে গিয়েছিল, সেখানে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা কি, সেই তার পরিচয় জানতে চাইছে। পরবর্তী প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাবলী বিবরণ দাও। মানে হরিদা যে সাজসজ্জাগুলো, যেমন ধরো বাইজির ছদ্মবেশ, যেমন ধরো পুলিশের সাজ, তারপরে ধরো বিরাগীর সাজ, পাগলের সাজ, এইগুলো কিন্তু বর্ণনা করতে হবে এটার মাধ্যমে। তো বুঝতে পারছো? তাহলে এখানটাই তো লেখা রয়েছে হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাবলী বিবরণ দাও। এই 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন স্কুলে প্রশ্নগুলো কিন্তু এসে থাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 90% স্কুলে প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। তাই তোমরা অবশ্যই প্রশ্নগুলো যাদের এখনো তৈরি হয়নি তৈরি করে নাও। এরপরে বলবো যে 3 মানের জন্য। 3 মানের জন্য দেখো, প্রশ্ন তো অনেক রকম হতে পারে, তাই যে লাইনগুলো গুরুত্বপূর্ণ, দেখো, ওই ধরনের কাজ হরিদার জীবনের একেবারেই পছন্দ নয়। কোন ধরনের কাজ? মানে সে টাইম মেনটেন করে অফিসে যাওয়া আসা, হ্যাঁ, নিয়ম করে দোকান খুলতে যাওয়া, এই ধরনের কাজ হরিদার একদম পছন্দ ছিল না। সেটাই জানতে চাইবে যে কি ধরনের কাজ হরিদার পছন্দ নয় এবং কেন পছন্দ নয়। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এখানে কোন ঢঙের কথা বলা হয়েছে বা এই উক্তির তাৎপর্য কি? দোকানদার হেসে ফেলে, বলে, হরির কাণ্ড। হরিদা কি কাণ্ড ঘটিয়েছিল সে মানে সেই কাহিনীটা বর্ণনা করো। জগদীশবাবু কিভাবে সন্ন্যাসী পায়ের ধুলো সংগ্রহ করেছিল। আবার এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে দিতে পারে, সে ভয়ানক দুর্লভ জিনিস। সে ভয়ানক দুর্লভ জিনিস, এখানে কোন জিনিসটাকে দুর্লভ বলা হয়েছে? সেই সন্ন্যাসীর পায়ের ধুলো, তাই তো। পরবর্তী প্রশ্ন দেখো, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? পরের প্রশ্ন দেখো রয়েছে, চমকে উঠলেন জগদীশবাবু। কেন চমকে উঠেছিলেন জগদীশবাবু?
কি অদ্ভুত কথা বললেন হরিদা, কোন কথাকে অদ্ভুত বলা হয়েছে এবং কেন বলা হয়েছে? আপনি কি ভগবানের চেয়েও বড়? এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, গুরুত্বপূর্ণ লাইন। ঠিক আছে, এবারে মারিত গন্ডার লুঠিত ভান্ডার, উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে বহুরূপী থেকে তোমাদের কিন্তু 3 মানের জন্য এই লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এরপরে যাব পরবর্তী যেটা রয়েছে কবিতা, অভিষেক কবিতা। তোমাদেরকে অলরেডি এটা পড়িয়ে দেওয়া হয়েছে, যারা ভিডিও দেখতে চাও খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা ভিডিও দেখতে চাও তোমরা ভিডিওসে গিয়ে দেখে নাও কিংবা প্লেলিস্ট সার্চ করে নাও, এই অভিষেক কবিতাটা তোমরা পেয়ে যাবে। এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে ইন্দ্রজিতের চরিত্র। আরেকটি প্রশ্ন পিতা ও পুত্রের কথোপকথন, মানে ইন্দ্রজিৎ এবং রাবণের যে কথোপকথন সেটার বর্ণনা বা পরিচয়। ঠিক আছে, এই লাইনটাই আবার দেখো ঘুরিয়ে দিতে পারে, নমি পুত্র পিতার চরণে, তারপরে কি ঘটনা ঘটেছিল সেটা বর্ণনা করো। তাই খুব গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন। এরপরে আসতে পারে জিজ্ঞাসিলা মহাবায়ু বিস্ময় মানিয়া, মহাবাহু কে, তিনি কখন কেন বিস্মিত হন, প্রসঙ্গ উল্লেখ করে তার বিস্ময়ের কারণ লেখো। প্রসঙ্গ উল্লেখ করে তার বিস্ময়ের কারণ লেখো। পরবর্তী প্রশ্ন হাই বিধি বাম মম প্রতি, কে কখন এই মন্তব্য করেন, এই মন্তব্যের কারণ কি? হাই বিধি মানে বিধাতা কাছে, বাম মম প্রতি মানে বিরূপ, আমার প্রতি বিধাতা যেন বিরূপ। বোঝা গেল কে কখন এই মন্তব্য করেছিল এবং এই মন্তব্যের কারণই বা কি ছিল। তাহলে এই 4টে প্রশ্ন তোমাদেরকে অভিষেক থেকে করতে হবে। এরপর তিনের জন্য দেখো কবিতাটা যথেষ্ট অনেকটাই বড় কবিতা, তাই প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে বুঝে তোমাদেরকে দেখতে হবে। তো তারপরেও দেখো যে লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখো। প্রথম যে 3 প্রশ্ন রয়েছে, এই অদ্ভুত বার্তা, এখানে কোন বার্তার কথা বলা হয়েছে? গুরুত্বপূর্ণ লাইন, ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী, কিংবা এটাকে আবার ঘুরিয়ে দিতে পারে, হাহ ধিক মোড়ে, কেন তিনি নিজেকে ধিক্কার জানাচ্ছেন, কেন ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার বলছেন, কেন তিনি তার যে কুসুম মালা, সেই যে মালা পড়েছিল ফুলের মালা, সেটাকে তিনি কেন রেগে গিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছেন। ঠিক আছে, এটা জানা দিতে পারে। জিজ্ঞাসিলা মহাবায়ু বিস্ময় মানিয়া, এটা তোমাদেরকে আমি দেখো এই প্রশ্নটা কিন্তু আমি 5এও তোমাদেরকে বড় প্রশ্ন 5-এর জন্য কিন্তু দিয়েছি, এই প্রশ্নটা কিন্তু 3-এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তাই 5-এর প্রশ্ন করলে অটোমেটিক তোমরা 3-এর প্রশ্নের অ্যান্সার করে দিতে পারবে। সসৈন্য সাজে আজি জুঝিছে আপনি, কে সৈন্য নিয়ে বা সৈন্য সহ সেজে উঠেছিল এবং কেন সেজে উঠেছিল বা উক্তির তাৎপর্য কি? সাজিছে রাবণ রাজা, কেন কেন তিনি সাজছেন? কহিলা কাঁদিয়া ধনী, ধনী কে, তিনি কাঁদছেন কেন? সাজিলা রথীন্দ্র সব বীর আবরণে, আগে পুজো ইষ্ট দেবে, একদম ইষ্টদেবের পুজো করে নিতে বলছেন, তারপরে বলছেন তিনি তাকে যুদ্ধে রওনা হতে বা যুদ্ধে প্রভাতে যেতে। হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে, মেঘবাহনের পরিচয়, কাপিল লঙ্কা কাপিলা জলাধি, এই লাইনগুলো কিন্তু অভিষেক থেকে তোমাদেরকে কিন্তু দেখে যেতেই হবে, কারণ এই প্রশ্নগুলো সমস্ত স্কুলে বলো, তুমি যখন টেস্ট পেপার প্র্যাকটিস করবে সেখানে কিন্তু এই লাইনগুলো তুমি পাবেই পাবে। তাই খুব গুরুত্বপূর্ণ এই লাইন, ভালো করে অর্থ বুঝে বুঝে লিখে লিখে ভালো করে প্র্যাকটিস করে নাও, কারণ এই লাইনগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। বোঝা গেল? চলো নেক্সট আসবো সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা একটা নাটক যেটা তোমাদের রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের কোনো এমসিকিউ এসএকিউ 3 মানের প্রশ্ন আসে না, একটাই প্রশ্ন আসবে, সেটা হচ্ছে 4 মানের প্রশ্ন। একটাই প্রশ্ন তোমাদেরকে করতে হবে যেটার মান থাকবে 4, সেটা তোমাদের ইউনিট টেস্টেও আর তোমাদের যে ফাইনাল বলো টেস্ট বলো সমস্ত পরীক্ষাতেই কিন্তু সিরাজউদ্দৌলা থেকে একটাই প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে 4 মানের প্রশ্ন। কোনো এমসিকিউ এসএকিউ 3 নম্বরের প্রশ্ন তোমাদেরকে করতে হবে না। তো দেখো যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের চরিত্র অবশ্যই করতে হবে, আর যেটা করতে হবে ঘসেটি বেগমের চরিত্র সেটাও কিন্তু করে যেতে হবে। আবার সিরাজের চরিত্র ঘসেটি বেগমের চরিত্র কিন্তু যে কোনো লাইন তুলেও দিয়ে দিতে পারে। পরের প্রশ্ন দেখো, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো, বক্তা কাকে কথা বলেছেন, পত্রটির বিষয়বস্তুই বা কি ছিল। নেক্সট প্রশ্ন দেখো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন, বক্তা
কোন অক্ষমতার জন্য ক্ষমা প্রার্থনা করছেন। নেক্সট, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কার উক্তি? উক্তিটির বক্তব্য পরিস্ফুট করো। আবার এটাকে তোমাকে আবার ঘুরিয়ে দিতে পারে, দেখো অথবা দেয়া রয়েছে ঘুরিয়ে দিতে পারে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। বক্তার এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। তাই এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। পলাশীর রাক্ষসী বক্তা কে? এখানে কার মন্তব্যের কার এই মন্তব্য তাৎপর্যই বা কি? বোঝা গেল? এই প্রশ্নগুলো দেখতে হবে। আর যেটা করতে হবে, বাংলার এই দুর্দিন আমাকে ত্যাগ করবে না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন ছিল। নেক্সট, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে, একথা বলার কারণই বা কি? পরের প্রশ্ন, এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা তাকে কেন শেষ যুদ্ধই বা বলেছেন? বোঝা গেল? এই প্রশ্নগুলো কিন্তু সিরাজউদ্দৌলা থেকে 4 মানের জন্য তোমাদেরকে তৈরি করতে হবে। এরপরে চলো পরবর্তী, প্রলয়োল্লাস। এখান থেকে 5 মানের জন্য 5 মানের জন্য তোমরা একটাই প্রশ্ন করবে, সেটা হচ্ছে মূল বিষয়বস্তু। কি করবে? মূল বিষয়বস্তু। যেই প্রশ্নটা কিন্তু নানাভাবে ঘুরিয়ে আসতে পারে। দেখো আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এখানে লিখে দিয়েছি। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের উদ্দেশ্যে আহ্বান করেছেন, কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বানের পুনরাবৃত্তির যৌক্তিকতা বিচার করো। কেন এই তোরা সব জয়ধ্বনি কর এই লাইনটি কবিতায় 19 বার ব্যবহার করা হয়েছে? কেন ব্যবহার করা হয়েছে বলো? তার ভাববস্তুর মধ্যেই কিন্তু এই লাইনটা লুকিয়ে রয়েছে। পরের প্রশ্ন দেখো, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। এখানে কাল ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও। সে কিভাবে এসেছিল এটাও জানতে চেয়েছে। মাভৈ মাভৈ মানে ভয় পেও না, ভয় পেও না, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। প্রলয় কিভাবে ঘনিয়ে এসেছে তার নিজের ভাষায় লেখো। তাহলে মূল বিষয়বস্তু পড়লেই কিন্তু তোমরা এই 3টে প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসেই করে নিতে পারবে। এছাড়াও অন্যভাবেও প্রশ্ন আসতে পারে, তো সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা লিখে ফেলতে পারবে যদি তোমরা মূল বিষয়বস্তুটা ভালো করে পড়ে নাও। যদি না বুঝতে পেরে থাকো কবিতার সারমর্ম, আমার এই ভিডিওটি করা রয়েছে, তোমরা সেখানে চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। এরপরে দেখবো প্রলয়োল্লাস থেকে 3 মানের জন্য কি কি লাইন গুরুত্বপূর্ণ রয়েছে। নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, নতুন কি বা নতুনের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে, এবং উক্তির তাৎপর্য। তোরা সব জয়ধ্বনি কর, এটা তো 5-এর জন্য তোমরা তৈরি করবে স্বাভাবিকভাবে, 3-এর জন্য তোমরা লিখে নিতেও পারবে, বা কাদের উদ্দেশ্যেই আহ্বান করা হয়েছে বা কেনই আহ্বান করা হয়েছে। বধুরা প্রদীপ তুলে ধর, বধূদের কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন কবি। ধ্বংস দেখে ভয় কেন তোর। পরবর্তী লাইন দেখো রয়েছে, ভেঙে আবার করতে সে জানে চিরসুন্দর। চিরসুন্দর কে এবং এই উক্তির তাৎপর্য। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল। এবার মহানিশের শেষে আসবে উষা অরুণ হেসে। খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা, ঠিক আছে। আসছে নবীন জীবনহারা অসুন্দরী করতে ছেদন। তাহলে প্রলয়োল্লাস থেকে তোমরা 3 মানের জন্য অবশ্যই এই অংশগুলো তোমরা দেখে নেবে। এরপরে যাব পরবর্তী, যেটা রয়েছে পথের দাবি। পথের দাবি তোমাদের একটা গল্পাংশ রয়েছে, যেটা কিনা মূল উপন্যাস থেকে কয়েকটি পাঠ তোমাদেরকে তুলে ধরা হয়েছে, তোমাদের 10ম শ্রেণীর পাঠ্যে রয়েছে। তো দেখো এখান থেকে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অপূর্ব হালদারের চরিত্র আর গিরিশ মহাপাত্রের চরিত্র। এই দুটো কিন্তু বাবু অবশ্যই করে নিতে হবে। আর করতে হবে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পুলিশ স্টেশনে পলিটিক্যাল সাসপেক্ট যে সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করার পর কি ঘটনা ঘটেছিল, তার কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার বর্ণনা করো। তারপরে রয়েছে বাবুটি শাস্ত্র গেছে কিন্তু শখ 16 আনায় বজাইয়াছে। বাবুটি কে, তার সাজসজ্জার পরিচয় দাও। এই 4টে প্রশ্ন কিন্তু তোমাদেরকে পথের দাবি থেকে কিন্তু করে নিতেই হবে। এরপরে দেখবো পথের দাবি থেকে 3 মানের জন্য যেগুলো করবে, এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কোন ঘটনাতে রাজি হয়েছিল বা কেন কিসের জন্য রাজি হয়েছিল। তাছাড়া এত বড় বন্ধু এখানে কে বা এখানে কার কথা বলা হয়েছে। দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে, তার ট্যাঁকে ও পকেটে কি ছিল এটা জানতে চাইতে পারে। বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষকে এবং তিনি কি কথা বলেছেন। মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। এখানে
কেন এই উক্তিটি বা এই তাৎপর্যটি করা হয়েছে। কিন্তু বুনো হাঁস ধরাই এদের কাজ। বুনো হাঁস কাদের বলা হয়েছে এবং কেন বুনো হাঁস ধরাই কাদেরই বা কাজ? বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। কাজ চাকরি করে দিয়েছিলেন এবং কিসের চাকরি করে দিয়েছিলেন? বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। তাহলে এই অংশগুলো কিন্তু তোমাদের পথের দাবি থেকে কিন্তু অবশ্যই তৈরি করে নিতে হবে। নেক্সট দেখব পরবর্তী যে অংশটা রয়েছে, তাহলে সাহিত্য সঞ্চয়নের আমরা সমস্তটাই যে গল্প, কবিতা, নাটক ছিল সেটা করে নিলাম। দুটো গল্প ছিল, এক বহুরূপী আর পথের দাবি, দুটো কবিতা অভিষেক আর হচ্ছে তোমাদের প্রলয় উল্লাস, আর একটা নাটক সিরাজউদ্দৌলা। তো এগুলো আমরা দেখে নিলাম। আর পড়ে রইল কি তোমাদের কোনি। কোনি থেকে এবার আমরা দেখব যে সহায়ক পাঠে কোনি, যেই অংশটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বা গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিই। চলো দেখো কোনি। কোনি থেকে প্রথম যেটা, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। এই লাইনটা দেখবে। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। এই লাইনটা দেখবে। খিদ্দা, এবার আমরা কি খাবো? ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এটা বুকের মধ্যে পুষে রাখুক। কোন ঘটনাকে বা কিসের জন্য বলেছেন এই উক্তি? ঠিক আছে, ট্যালেন্ট ঈশ্বরের দান। এই অংশ থেকে তোমরা ভালো করে প্রশ্ন তোমরা দেখে যাবে। এই লাইনগুলো কিন্তু যেই পোর্শনটা তোমাদের পরীক্ষা হবে সেটা সেখান থেকে কিন্তু এই লাইনগুলো রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ লাইন। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়ে দিও। আবারও আমি একটা কথা তোমাদেরকে বলবো, এই প্রশ্নগুলো শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন। একেবারেই আমি তোমাদেরকে বলবো না 100% এগুলো পড়ে গেলেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। যেহেতু তোমাদের স্কুলের স্যারেরাই প্রশ্ন করবেন, তাই বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হবে। তাই অবশ্যই তোমরা কিন্তু, যদি তোমাদের স্কুলের টিচাররা কোনো সাজেশন দিয়ে থাকেন তাহলে তোমরা সেটা অবশ্যই করে নিও। আর যদি তোমাদের সাজেশন দিয়ে থাকেন তাহলে আমাকে এটাও জানিও যে আমার দেওয়া সাজেশন থেকে তোমরা তোমাদের ওই স্কুলের টিচারের দেওয়া সাজেশন থেকে কতটা কমন এসেছে এটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে।